আমি কতক্ষণ আমি দেখবো আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে প্রকাশ্যে ধর্ষণের মুখ শামীম হাসান সরকার যিনি সে আমার গায়ে হাত আমি যদি ভুল করি যেটা ও বলছে মেয়েটা সেটা কি সত্যি যদি তোমার মনে হয় তাহলে তুমি চলে যেতে পারো আরেকটা সিন যদি মনে হয় যে না নিউট্রাল আছে তাহলে থাকতে পারো তোমরা কি চাও থাকবা ঠিক আছে আচ্ছা আমি খুব লজ্জিত কখনোই আমার নিজের ক্যারিয়ারে হোল ক্যারিয়ারে এরকম কখনো লাইভে গিয়ে নিজেকে ক্লিয়ার করা লাগে নাই তো কথা হচ্ছে যে শামীম হাসান সরকার আমরা কাজ করতে আসি শুটিং সেটে একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে আমাদের আর্নিং হয় এটাই আমার চাকরি আর কিছুই করি না এটা আমাদের চাকরি বলতে উনি যে আমাকে চাকরির ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয় সেটা কর্পোরেট জব হোক শুটিং লাইফ হোক গল্পটা ছিল জিনের বাদশা নামে কোন একটা এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিং এ আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতে 11টা 12টা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় সামান্য একটা ডায়লগ এখন আমার কো আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে কাজ করেছে এবং ও ছিল আমাদের দুই কাজের মেয়ের রোলে ছিল খুব একটা মজার কাজ করি আমরা না কোনো ভালোই পরিচয় মানে হাই হ্যালো পর্যন্ত না বাড়তি কথা আছে না কোনো আসলে ভাষা মানে কোনো ক্ল্যাশ আছে আমাদের তো পরশুদিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না মানে এমন ভাবে সিনের সময় ডায়লগ দিতে পারতেছ না কি তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু ফেসবুকে দিতে ডলার আসে আমারও আসে সবাই আসে যদি উনি আমাকে বকা কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গো স্কোয়ার কোনোদিন তো মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো আমার কাছে নিয়ে আসতো মানে ধরেন আমি ওকে আগে যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার 3-4 বার ও একবার বকা দিল দেওয়া উচিত ছিল ডিরেক্টর কেন নিয়ে আসছো তাহলে আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি বলছি আমার কাছে এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি 10টা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছি আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর তোমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে মানে ফোকাসে হ্যাঁ এটা তো করতে পারো না এখন তুমি যদি মনে করো তুমি আমাদের সাথে কথাও বলো না মিশো না তুমি টিকটক করছো আনোয়ার ভাইয়ের সাথে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু চোখে মুখে তো রেসপেক্ট সবার প্রতি সবার থাকা দরকার ওর প্রতি আমার প্রতি ওনার প্রতি আমার মানে যেই সিনিয়র যেই হই এই ছেলেপেলেগুলো আমাকে রেসপেক্ট করে আমিও কিন্তু ওদের ভালোবাসি ওরা কিন্তু কম বকাগালি খায় না শুধু আমার কাছে কেন যে কোনো ঢোলকি আর মানে বকাবকি এটা আমাদের ফ্যামিলির ভাই আপনারা যারা দেখতেছেন আপনাদের পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি বকাবকি হয় কিন্তু সে যেভাবে সেটা করে কথাগুলো বলছে এবং আমি এটা বলছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন ফাক ইউ আমি এর জন্য চুপ করে আমি বলি না আই ওয়ান্ট টু ফাক ইউ আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস আই ডোন্ট ওয়ান্ট টু ফাক ইউ আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমি আমার বাড়ি যাব আমরা কি এখানে 24 ঘন্টা থাকি না উনি এইভাবে ভাষাগুলো এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনের পর পর গাঁজা খেয়ে সেটা এসে কাজ করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি এবং বলছি যে আমার সাথে সরো ক্লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাঁজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই মারা তো অসম্ভব এটা হতেই পারে না 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এটা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে উনি যদি ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে আলাদা এসে বলতে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছি গাঁজা ওইখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোলন চাপার এই উত্তমের কাছ থেকে সিসিটিভি কালেক্ট করতে পারেন এটা আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হইতো শুটিং সেটে যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম সেটা তো ফুটেজে থাকতো আমি তো 10 দূরে দাঁড়া গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি না বকা দিচ্ছি আমাকে সত্যগুলো তাহলে মারলাম কখন কারণ এই শামীম হাসান সরকার শুধু আমার সাথে না আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন আচ্ছা আমি কি তোমরা কি মনে করো আমি কি সেক্সুয়াল হ্যারাস করছিলাম আমি কি বলছি আমি তোমাকে ধর্ষণ
দর্শন করতে চাই, আমি তো ওই পরিবারের, মানে আমি ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে মিডিয়াতে আসছি, আমি সবসময় নীতির পক্ষে ছিলাম, আমি একটু দুর্নীতি করার বিরুদ্ধে অলওয়েজ ছিলাম, আমি সরকারের বিরুদ্ধে, সরকার দুর্নীতি করলেও আমি তার বিরুদ্ধে কথা বলছি, আমি সাইবার ক্রাইমকে 5 দিন হাজিরাও দিয়েছি, আমি একটা মেয়েকে রেপ কেন করতে যাবো নিজের বোন থাকতে? মানে আমার ফ্যামিলির কি কোনো ভ্যালু নাই? এটা তো ফেসবুক স্ট্যাটাস, এটা তো সোশ্যাল স্ট্যাটাস, আপনি আঘাত হানতেছেন। মানে আপনাকে তো বুঝতে হবে যে আমি একটা পরিবার বিলং করি। আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি, মানে আমি বলতেছিলাম সকালে যে আচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা, যদি আমাদের একসাথে চা খায়, আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায়, একটা মেয়েকে আমি যাই সি ইউর ফেস আউট করে ফাঁকিও বলছি, এটা খারাপ বলছি, আরেকটা আমি এটার জন্য দুঃখিত। ছাদের উপরে গেছিলাম, কথা বলতেছিলাম ফোনে। হ্যাঁ আসলে আমি দুঃখটা পাইছি যে আমি যে আমরা সবাই যে চাকরি করি সবারই বাসায় যাওয়ার একটা তাড়া থাকে ভাই, ওই বারবার ভুল করতে থাকে, রিলস করতেছি, ওইখানে মনোযোগ, ওইটাতে ডলার কামাইলে তাহলে ওটাই করি, তাহলে শুটিং সেটে আসার দরকার কি? আমরা তো এখানে খেলাইতে আসিনি। এখন যদি এই কথাটাকে একটা মেয়েকে, আপনারা তো যদি ফেক কান্না দেখে ওর বিবৃতি শুনেন তো বোঝাই যায় যে ও মিথ্যাই বলতেছে, বা আসলে আমাকে মানহানি করে ওর নিজের মানটাকে বাড়াবে ভাবতেছে, কিন্তু এটা একটা রং ওয়ে আসলে। আর আসলে কি বলবো, আর কিছু আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি এর অ্যানসার দিব, সমস্যা নাই। তারা সবাই আমাকে বলতেছে যে সে নাকি ইন্টারন্যাশনাল লোক, আমি নাকি তার সাথে লড়তে পারবো না। আমি তো এখানে তার সাথে লড়তে, আপনি তো বোঝেনি দেশ টিভি কি কম টাকা আর্ন হচ্ছে, 2 লক্ষ 3 লক্ষ ভিউজ হয়ে গেছে, ডলার আসবে, 1 মিলিয়ন হয়েও যাবে রাতে। রাতের সবাই বলতেছে আমি গাঞ্জা খাই, কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছিলাম, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলো, ভাই দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং, তাই দাঁতটা হলো, হাজার দাঁত হলেও যায় না, ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয়। আমার ঠোঁটটা কালো, এখন কি করবো বলেন? আমি সিগারেট খাই, সিগারেট তো ওই মেয়েটাও খাইছে, সিগারেট তো আনোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে, আমি যতবার মেকআপ নিচ্ছি 5 বার বসে আসো আসো, আর এই শব্দগুলো যে আমার সাথে আমার সামনেই তো ঘটছে, এটা উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই, আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো, তার সিগারেটকে সিগারেট, এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে সামহাও, যেখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি যদি গাঁজা খেয়ে থাকি, সিগারেটের গাঁজার কালার তো আলাদা, দেখে বুঝতে পারছেন যে আমি মানে আপনি বুঝবেন না। সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুব সুন্দরভাবে পার করছিলাম। মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে, এক পক্ষ এদিকে কাজ করে, এক ডিরেক্টর পায় না, আমার সেই ডিরেক্টর মোটামুটি আমাকে শোরে বাচ্চা বা মাদা চোখ লিখে গালি দিচ্ছে, তো এইটা তো হ্যারাসমেন্ট। আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে, মানে তথ্যটা না জেনেও, সেটা কি হ্যারাসমেন্ট না? আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা যে আসলো, একটা 40 জনের সামনে আমি যদি মেকআপ রুমে দরজা বন্ধ করে তার সাথে আলাদা কোনো কথা বলতাম যে তোমার সাথে একটু, ভাই আমি বিয়ে করার পরে কেন আমি যদি নায়িকাদের সাথে আমার, ওরা আমাকে বউ মনে করে, তানিয়া বৃষ্টিকে আমার বউ মনে করে, আমার ওদের সাথে কোনোদিন আজে বাজে কথা হয় না, একটা ক্যারেক্টার আর্টিস্ট, এটাতে আমি তাকে এগুলো বলতে যাবো? আর আমি এটা তাকে বলেছি যে 2000 টাকার আর্টিস্ট আমিও ছিলাম, আমার ক্যারিয়ারে প্রথম 3 বছর, এই 10 বছরের বেতন ছিল 2000 টাকা। আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয়, মানে সবার সাথেই কথা বলতে হয়, পায়ের উপর পা তুলে মেকআপ রুমে আপনি সিগারেট খান সমস্যা নাই, কিন্তু যখন কোনো সিনিয়র ঢুকে তখন বলে ভাইয়া খাবো, এই একটা পারমিশন। আমার সামনে আমি কোনোদিন মুখের সামনে সিগারেট ধরায় দেওয়ার আগে ভাববো যে সে পাশে দাঁড়া আছে, আমি আরেক জায়গায় খাবো। এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না, আপনি নিজেও জানেন, আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে। আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট সিকিউরিটি দিয়ে, আপনি তো চাইতেছেন ভাইরাল হতে, আপনি তো সফলও, আল্লাহর রহমত আপনি সফল, যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম, আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম, আমি খুবই লজ্জিত ভাই, আমি মন থেকে খুবই লজ্জিত। সকালে নবী ভাই ওই মেয়ের সাথে কথা বলতে চাইছে, কিন্তু নবী ভাইয়ের ফোন কেটে দিছে আর কি, মানে ও আর কি অবশ্যই তুমি সলভ করি কিভাবে করতে, চলো বসি। হইতেছিল হয় না, আমাদের আসলে টক অফ দ্য মুভমেন্ট আমরা অনেক কিছু করে ফেলি, হ্যাঁ, তো আমরা সিনের মধ্যে ছিলাম, সিনের মধ্যে হুট করে ও যে বললো যে যেটা ফার্মিং করতেছিলাম, তো ফার্মিং করতে গেলে ওনার জন্য ওনার তো আসলে পারফরমেন্স, কারণ উনি যখন পারফর্ম করবেন ওনার পারফরমেন্সটা তো জরুরি। মেয়েটা যখন পারফর্ম করতেছিলেন তো ওনার ক্লোজ ছিল, তো হুট করে দেখলাম যে উনি বায়াস করছে, হ্যাঁ তুমি মানে কাকা, মানে উনি কি বলছে, মানে স্বামী অনেক বেশি রাগারাগি করছে, রাগারাগের মধ্যে আমিও আপনাকে যদি কিছু বলতে যাই, আমি বলছি অনেক নিয়ে যাও, আমরা বলছি ভাই, দুইজনই কিন্তু চুপ হয়ে গেছে। তারপরে সেই মেয়েটা বসেছে 2 ঘন্টা ও কাঁদছে আর আমরা নাকি বসেছিলাম 2 ঘন্টা ধরে কি কোনো টিম বসে থাকে? মানে এটা তো সম্ভব না, এটা মিথ্যা কথা আসলে। ওকে আমি পার্সোনালি বোঝানোর চেষ্টা করছি, ওনাকে বলছি যে ঠিক আছে আপনি সিনিয়র, আপনি জুনিয়র একটু বকা দিচ্ছেন, মানে এটা ঠিক হয়নি। আর ওরাও একটা জিনিস বলছি আমি যে বাবা, সিনিয়রদের সাথে কাজ করতে গেলে একটু বকাবকি হয়, ঠিক আছে, এগুলা মানে মাথায়। আমি তো সেন্টেন্সটা বললাম আমি কি গালিটা দিছি বা খারাপ কথাটা বলছি, কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো এটা কি কথা আসলে, মানে তো হতেই পারে না এই কথাটা, তো আমার টিম তো, আর ওই মেয়েটাই, মানে ওই মেয়েটাই মাত্র 2 দিন আমাদের সাথে শুটিং করে আমার নামে ক্লেমটা দিয়ে চলে গেল, এরা আমার সাথে দিনের পর দিন শুটিং করতেছে এই সিরিয়াল, আমি কি বলবো বলো। আপনাদের অভিনয় শিল্পীর সঙ্গে কোনো অভিযোগের বিষয় আপনি বলেন? হ্যাঁ আমরা কথা বলছি, আমরা জানাইছি, সকালে জানাইছি যে মানে এরকম একটা ঘটনা ঘটছে আর কি। হ্যাঁ ওই আগে জানাইছে রাতে কালকে, আর আজকে সকালে আমি কথা বলছি। আপু আপনি তো ছিলেন ঘটনা, সেটাই ছিল আমার সিনেই ছিল, আমি ওই সিনেই ছিলাম। হ্যাঁ
কি ঘটনাটা ঘটেছিল একটু জানতে চাই আপনার কাছ থেকে। শামীম ভাইয়ের কাছ থেকে তো আমরা শুনলামই, যেহেতু আপনি ছিলেন ওখানটায়, একটু আপনার মতো করে যদি আপনি বলতেন। আচ্ছা, শামীম ভাই যেটা বললো সেম এই ঘটনাটাই ঘটছে। ও অ্যাকচুয়ালি শুটিংয়ে মানে নবী ভাই যখন আমাদেরকে ব্রিফ দিচ্ছিল, ও আসলে কনসেন্ট্রেশনটা ছিল না। ওর কনসেন্ট্রেশনটা না থাকার কারণে দুইটা ক্যামেরাতে যেহেতু কাজ হচ্ছিল, আমার ক্লোজ ধরা ছিল, শামীম ভাইয়ের ক্লোজ ধরা ছিল, কিন্তু ও হচ্ছে মানে ভুলভাল বলতেছিল আর কি। মানে ওর যে ডায়লগটা প্রপার দিতেছিল না, সো আমাদের অ্যাক্টিং করতে অসুবিধা হচ্ছে, অনেকবার এনজি হচ্ছিল আমাদের মানে ডায়লগস ডেলিভারি দিতে। তো তখন হচ্ছে শামীম ভাই ওকে বলছে, একটু রাগ করেই বলছে যে ভাই মনটা কই কাজটা করি আমরা, চলো কাজটা করি, আমরা তো এখানে কাজটাই করি, টাকা পাই, কাজ করি, আর্নিং করি। স্যাংটাও বলছে এই ওয়ান ডোন্ট হ্যাঁ, আই ডোন্ট নো, আমরা এটাও চাই। হ্যাঁ, এটাও বলছি, স্যাংটা বলছি, আমি তো অস্বীকার করতেছি, আমি তো বললামই। তো এটা তো ভাই, এটা তো আমরা মানে চাকরিতে বলেই ভাই, সিনিয়র জুনিয়রকে আপনিও বলেন আই গেস, মানে একটু রেগে গেলে এইভাবে কথা বলেন। সো এটা তো আসলে এইভাবে কান্নাকাটি করে মানে ভিউ কামানোর জন্য আরেকজনের নাম ভাঙিয়ে, এটা আসলে ঠিক না। আচ্ছা, আপনার চোখে আসলে কেমন লোক একটু জানতে চাই। শামীম ভাই আমি বলবো, আমি তাকে হচ্ছে মানে আমার মনে হয় যে আমি তাকে অনেক ভালোভাবে চিনি, কারণ আমি তার খুব ভালো একজন বন্ধু। সে দুর্দান্ত পারফর্মার, অ্যান্ড সে হচ্ছে যখন শুটিং সেটে আসে, সে একবার জন্য ফোনটাও টাচ করে দেখে না, মানে কারোর সাথে চ্যাটিং বলেন, ফোনে কথা বলেন, সে এইদিকে খুবই কেয়ারলেস। সে শুধুমাত্র অ্যাক্টিংটাতেই ফোকাস থাকে তার, এবং ডিরেক্টর তাকে কি কমান্ড করলো, ডিরেক্টর তাকে কি বলতেছে, এই দিকেই তার ফোকাস থাকে। আর অন্য যদি কেউ হচ্ছে অন্যদিকে একটু মানে এটা সেটা করে বা একটু গা হেলামি দেয়, তখন শামীম ভাই অবশ্যই বলে, সেটা যেই হোক, বলে যে তুমি শুটিংটাতে কনসেন্ট্রেশন দাও। এটা আমাকেও বলে, আমিও শামীম ভাইয়ের কাছে অনেক গালি খাইছি। দ্যাট ডাজন্ট মিন যে সে আমাকে কোনো স্ল্যাং বলছে বা অপমানিত করছে, এরকম কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছি, মানে প্রশ্নই আসে না। আমার আসলে এই শব্দটা বলতে অনেক লজ্জা লাগে, আমারও খারাপ লাগতেছে যে আমি এটা আমার ক্যারিয়ারে শুনতে। আমি একটা লাইন শুনছি, সে বলতেছিল যে ছাদে যখন সে গেছে আনোয়ার ভাইয়ের সাথে করতে, ভিডিও বানাইতে, শামীম ভাই নাকি গাঁজা খাইতে সমস্যা হচ্ছিল, এর জন্য নাকি শামীম ভাই তাকে এরকম ভাবে বকা দিছে। অথচ ফুল ডেতে কালকে শামীম ভাই ছাদেই যায় না, খালি কাঞ্চন বাসাতে একটা সিন ছিল, সেটাতে আমি ছাদে গেছিলাম। সিসিটিভি ফুটেজ সবকিছু পাবেন যদি চান এই হাউসে, সিসিটিভি ফুটেজ জাস্ট প্রমাণ। এবং মেয়েটা আসলেই ব্যাকফায়ার ওর দিকে যাবে। কোনটা? হ্যাঁ, মনে হচ্ছে কেউ আসলে স্ক্রিপ্ট, হ্যাঁ কেউ, এবং হ্যাঁ গাঁজা খাওয়ার কথা এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাই 5বার 6বার বলছে, এটা একটা গ্রুপ ডিসকাশন ছিল, এটা একটা প্ল্যান্ড একটা ব্যাপার আর কি। আমি আসলে একটা জিনিস বেশি অবাক হচ্ছি ভাই, ধরেন আমাকে এই ধরনের কথা বলছে, বাট আমি যে আপনি পর্যন্ত যাব, আপনি পর্যন্ত যে কথাগুলো বলবো, প্রেস কনফারেন্স করব, এখানে একটা ব্যাপার আছে আসলে পিছনে। এই সাহসটা আমারও নাই। ওই মেয়েটার কিভাবে হয়ে গেল? অবশ্যই পিছনে কেউ আছে আমার মনে হচ্ছে। শামীম ভাই, আপনার ক্যারিয়ারটা তো আসলে আজকে একদিন এই জায়গায় আসে না। আমি তো বললাম এই 2000 টাকা আর্টিস্ট ছিলাম 3 বছর প্রথমে। এই জায়গা থেকে আপনি বললেন মানে এত বড় একটা এলিগেশন, দুইটা এলিগেশনে আসলে খুবই একটা মানুষের জন্য কষ্টদায়ক আর কি। হ্যাঁ, আপনি কি আসলে কোনো আইনি পদক্ষেপ নেবেন? দেখেন, আমি যে ফ্যামিলি বিলং করি, আমার আব্বা রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, আমি মানে আমার সব মিলাই পরিচয়, আমার নিজেদের ফ্যামিলি পরিচয়, আমাদের যেহেতু আত্মীয় স্বজনকে এটা অ্যান্সার দিতেই হবে, যেহেতু মেয়েটা একটা মেয়ে দেখে যে সে মিথ্যা বলছে না, সিম্প্যাথি ক্রিয়েট হয়ে যাচ্ছে, অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয়। এটা তো মানহানি, আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার প্রয়োজন মনে হয়। অবশ্যই আমি করবো, শুটিং করা লাগবে না আমার, আমি আগে এটা সলভ করবো, তারপরে এবং একটা ইকুইটি আছে, আমি আগে ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি। ইকুইটি পারমিশন ছাড়া আমি করবো না, যেহেতু আমি মেম্বার এই টিমের। সো আমি টিমের সাথে কথা বলবো, তারপরে অ্যাকশনে যাবো। আমরা যেহেতু সচক্ষে দেখছি, মানে পাল্লা যদি বলি আপনারই ভারী ইউনিটের সবাই আসলে। আর আপনি কি মনে করেন টাকা দিয়ে এদেরকে আমি নিয়ে রাখছি? কাউকে আমি 200 টাকা এক্সট্রা দিই না। এরা ডিরেক্টরের টাকা দিয়ে কাজ করে, আমিও ডিরেক্টরের কাছ থেকে টাকা নিয়ে যাই ভাই। আমি এই টাকা দিয়ে এদেরকে হায়ার করে নিয়ে আসি নাই। সবাই বরং তো এই মেয়েটার ফুটেজ দেখে অবাক হয়ে যাচ্ছিলাম আমরা যে ও একটা মেয়ে, ওরা নায়িকা না, ওদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ব্যাপারে, একটু জিজ্ঞেস করেন। আমি নিজে 2 বছর ধরে এই টিমের সাথে কাজ করতেছি, কোনো দিনও ভাইয়া এভাবে কারোর সাথে কথা বলছে আমি দেখি নাই। অন্তত বকা ও খাইছে, অ্যাক্টিং ভালো না লাগলে যাই তুমি ভালোভাবে করো। গ্রিন রুমে গিয়ে আমরা যা তাই হয়ে গেছি, আমিও সরি বলছি, ভাইয়া নিজে সরি বলছে যে আচ্ছা ঠিক আছে মেঘলা, ভুল তো হইতেই পারে। তো এইখানে এইটার তিল থেকে তাল বানানো, এটা আমি কিছুই বুঝলাম না। মেয়েটা আসলে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে, এটার কোনো দরকারই ছিল না ভাই। আর আসলে আমি ছাদে ছিলাম, গাজার ব্যাপারটা যে বারবার বলতেছে, এইখানে যে একজনের হাত আছে, মানে এইটা আমি 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 নিজেও জানি না, ফাইন্ড আউট করলে ইনশাল্লাহ আমি জানাবো। অবশ্যই এটা ক্লিয়ার করতে হবে। আগের একটা ঘটনাও আর আরেকটা বিষয় কি, একটু ছোট্ট করে বলি, এটা আমার পার্সোনাল বিষয়, শুটিং এর বাইরে। সবাই অহনার একটা ইন্টারভিউ ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার
প্রাক্তন একটা জানোয়ার, আমি জানোয়ারের বাচ্চা। আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে, আমার জন্য খুব কষ্টদায়ক। একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে। এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আচ্ছা অহনত নামটা বলতে পারেন, ওটা মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ, বরবাদ সিনেমার ডিরেক্টর, ঠিক আছে? ওইটা তার সাথে তার 6 বছরের রিলেশন ছিল। আমি মাঝখানে 7 মাসের একটা বন্ধুত্ব করছি, তখনও তার সাথে তার যোগাযোগ ছিল। আমার এই কারণেই ওর সাথে সম্পর্কটা টিকে নাই। আমি যখন টের পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল, আমি তাকে বিয়ে করতে পারি না। বিয়ে করা দূরে থাকে, আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই। তারপরে 2 বছরের গ্যাপ, 23 সালে ব্রেকআপ, 23 সালে গাঁজা খাইতাম, সেটা একসাথে হতে পারে বা হতে পারে না, করতাম। 25 সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই, না বাসায়, না সেটে, না বন্ধুদের সাথে। ভাই বয়স, বিয়ে করলে আপনি তো বোঝেন যে ম্যারিড লাইফের সাথে স্যুট করার জন্য তো একটা সুন্দর জীবনযাপন করার চেষ্টা করে প্রতিটা পুরুষ মহিলা, ঠিক আছে? প্রাক্তন একটা জানোয়ার, এটা আমি না। যে কমেন্টে লিখতেছেন এই প্রাক্তন, এই যে জানোয়ার, এই জানোয়ারটাই যে মানে গাঁজা খায় বা জানোয়ারটা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি কাউকে ছেড়ে দিয়ে চলে যাইনি। আমি ছেলে এতটাও খারাপ না। মানুষ এটাই ভাবছে, আমি একটু লাউড, একটু এইভাবে কথা বলি, কিন্তু আমি আসলে ওই জানোয়ারটাও না। আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের, আমার 10 বছরে আমার কোনো মেয়ের সাথে, আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিশ পিটিশ নাই। আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল 23 সালের ঘটনা। কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে 2 দিন কথা বলবো, চ্যাট করছি, এই সামান্থা আসো একটু কফি খাই, আল্লাহর কসম, আমার বাপ মায়ের কসম, আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই। মানে অন্য কিছু হলে মানতাম, কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট, গাঁজা খাওয়া, এটা মিথ্যা কথা। হ্যাঁ, আমি তো সেটা তো ফার্স্টে বলেই নিলাম যে আমি যে 2টা সেন্টেন্স বলছি, যে ভাই আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে, আমি তোমাকে চাইও না, আমি তোমার চেহারাও দেখতে চাই না, কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি, কাজটা করে বাড়ি যেতে চাই। এখন ইংলিশটা যদিও না বুঝে, ওর পড়াশোনা করার কম থাকে, এটা আই এম সো সরি আপু, আই এম সো সরি। আমি ওই 2-3টা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত। কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম, ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও। আমিও অবশ্যই, আমার ফ্যামিলি আছে, আমি আছি, আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো, একটা সিক্রেটের সাথে ডিসকাস করবো। আর আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম, এরপরে একটু এই পর্যায়ে আসছি, হয়তো এই পর্যায়ে আরো কিছু আর্টিস্ট আছে, আমি এই পর্যায়ে আসছি। এই পর্যায়কে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপ আপু, সরি, মানে আপনি কখনো উপরে যেতে পারবেন না, বাংলায় বললাম। মানে এইভাবে মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না। আর ধর্ষণ করার মতো ছেলে আমি না। আমি পার্সোনাল লাইফে দর্শকের বিরুদ্ধে এবং তাদের বিচার চাই, এটা আমি 10 বার বলছি, মন থেকেও চাই। কোনো মানুষ ইফটিস করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই, এটা আমার ব্যক্তিগত ফ্রেন্ডরা জানে। ওরাও বিদেশে আমার সাথে শুটিং করছে, ওরাও জানে যে আমি কেমন ছেলে, অ্যাজ এ প্রোটেক্টর আর কি। আপনার কাছে একটু জানতে চাই শামীম ভাই সম্পর্কে, যেহেতু বিষয়টা আলোচনায় চলে এসেছে, মানে একটু কাছ থেকে অনেক কাজ করেছেন, মানে অভিনয় শিল্পী হিসাবে তো অনেক ভালো, একটু ব্যক্তি শামীম হাসান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ব্যক্তি শামীম হাসান সরকার, ও হচ্ছে যেটা বললো যে ও মানে পারফেক্ট কোনো কিছু না হলে ওর রাগটা হয়ে যায়। ওর চরিত্রের দোষ বলতে এইটাই, এটা ছাড়া আমি কখনো কিছু দেখি নাই। কাজ পাগল একটা, মানে কোনো কিছু পারফেক্ট না হলে ওর খুব খারাপ লাগে। এবং সামনে থেকে কেউ যদি দাঁড়িয়ে নড়াচড়া করে, ওর খুব তখন হচ্ছে সমস্যা হয়, তখন ও রেগে যায়। এই রাগটা ওর আছে, মিথ্যা কথা বলবো না। আর কালকের যে ব্যাপারটা, আমি ছিলাম না সেটে, আমি অন্য সেটে ছিলাম, যার জন্য এটা প্রশ্ন করা হলে আমি কিছুই বলতে পারবো না। আমি হচ্ছে জাস্ট ওনার সম্পর্কে জানতে চাই, এটাই কাজ করেছেন একসঙ্গে, হ্যাঁ হ্যাঁ, মানে কেমন তিনি লোক হিসেবে কেমন, সেটাই আসলে আপনার কাছে। হ্যাঁ, ওইটাই বললাম যে ও কোনো কিছু পারফেক্ট না হলে, ওর একটাই সমস্যা, যদি কোনো কিছু পারফেক্ট না হয় একটু হাইপার হয়ে যায়, মানে যেটা সত্য সেটাই বললাম। তা এই না যে যেটা আমরা দেখছি এইটা বানায় বলার কোনো কিছু নেই। হ্যাঁ, কাজটাই করতে চায়, ও কাজটাই করতে চায়, এবং এসে ও বসে থাকে না, মানে কাজটা মানে যত তাড়াতাড়ি হওয়া যায়। আর একটা ব্যাপার আছে যে আমরা যারা সিনিয়র আছি, ও সবসময় চায় যে আমাদের যে কাজগুলো থাকে আগে করে আমাদেরকে ছেড়ে দিতে, এই বিষয়টা ওর মধ্যে আছে। সব মিলিয়ে শামীম সরকার এটাই। শামীম ভাই, আপনি যেহেতু মিডিয়ায় কাজ করছেন, মিডিয়ার মানুষ, এইসব বিষয়গুলো হয়তো আপনার জন্য একটু নরমাল, কিন্তু বাসায় যেহেতু পরিবার আছে, এক্স্যাক্টলি ওটাই আমার তারা আসলে এই নিউজটা আসার পরে তাদের রিঅ্যাকশন কি, বা তারা কি আসলে তারা অনেক অবাক হয়েছে যে আমি কি এরকম আসলে করছি কিনা। আসলে তারা তো জানেই, বাসার মানুষ তো জানেই আমি কেমন। এই মেয়ে রিলেটেড ব্যাপারে আমি আসলে এতটা আগ্রহী না, আমি আসলে এতটা কথাও তাদের সাথে বাড়তি বলি না, আসলে শুটিং এর বাইরে কখনো কথা বলি। যেটুকু ফ্রেন্ডলি, শুটিং করার জন্য ফ্রেন্ডলি হওয়া দরকার সেইটুকু থাকি আর কি, এটাই আর কি। হইতে পারে তার সাথে একটু বেশি আড্ডা দিলে হয়তো সে অতটা মাইন্ড করতো না বা আমাকে চিনতো, তার সাথে আমার কোনো পরিচয় নাই দেখে সে বুঝতে পারে নাই আর কি, সেইটাকে অনেক বড় ইস্যু মনে করে, মিসআন্ডারস্ট্যান্ডিং আর কি।
দেখেন সবশেষ স্টেপ আর কি নিব, আমার তো লজ্জাই লাগতেছে যে এই মানে আমার এটা কুটুকু দিতেও। তবে যদি আমার মনে হয় যে না আমার পরিবার বা আর্টিস্ট ইকুইটির সাথে আগে কথা বলি, তারপরে আমি আমার নেক্সট স্টেপটা ডিসাইড করবো। আমি তো ছেড়ে দিব না, আমি চুপ করে বসে থাকবো, আমি রিক্সাওয়ালার ছেলে, গাঁজাখোর, আমার ঠোঁটটা কালো, আমার দাঁত হলুদ, এগুলো শুনতে তো আমারও ভালো লাগে না, আমিও তো মানুষেরই বাচ্চা। হ্যাঁ মানে ধরেন এই চাকরি ছেড়ে চলেও গেলাম, তাও তো আমার এটা মানে এটা থেকে গেল জিনিসটা আর্কাইভে, তাই না? এটা তো আসলে মানে এটা আসলে কষ্টদায়ক, এটা বুঝা বলতে পারবো না আমি আপনাকে এখন এই মুহূর্তে। আর আমার টিমের কারো কিছু যদি বলার থাকে যে আসলে আমরা যে স্টেটমেন্টগুলো দিলাম, এই যে তোমরা কি আসলে সত্য নাকি? যা বলছে ভাইয়া সবই সত্য। আচ্ছা, কিন্তু এই মেয়েটা যে কথাগুলো বলছে, যে সাংবাদিক ছিল সে কি প্রশ্ন করে নাই? একটা করে প্রশ্ন করলো না যে কেন এই বকাটা দিছে, কেন গালিটা দিল? এই বকা তোমাকে যে বকাটা দিছে কেন দিছে, কি কারণে? এই কথাটা কিন্তু আসলো না। সেইটা কি কেউ তুলে ধরে নাই? মানে কেন? এটা তো সত্যতা কারণ একজনের নামে একজন একটা ইমপ্রেশন দেয়া, সে তো একটা রিসের না, সদস্য না, সো সে বলছে, তা সে বিষয়ে যাচাই করে তো নিউজ যাচাই করা উচিত ছিল। এবং তাকে তো বলা ছিল, তুমি যে করছো সেটা বলতে হবে। একটা মানুষের তো অবশ্যই দুজনের কথা শুনেই জিনিসটা নিউজ, মানে একটা নিউজে এসে জুতা তুলে বলতেছে জুতা আমার গালে মারবে। আমরা তো আমাদের 40 মিনিট আলাদা আলাদা করে জানতো যে জিনিসগুলো কি হয়েছে, আমরা বলতাম আমরা কি ঘটছে। আমাদের আবার এখানে প্রমাণও আছে যে মিডিয়ার প্রতিটি মানুষের সাথে সেটা দেখতে না জানে আপনারা একটা নিউজ ছড়াই দিলেন, একটা মানুষের তার ফ্যামিলি না একজন মানুষের এরকম বদনাম হইতেছে, মানুষ শেয়ার দিয়ে খারাপ বলতেছে, এটা মানুষের ইগোতে লাগবে। মানে আমার জুতা ও মুখে মারতে চাইছে, দ্যাটস ফাইন, কিন্তু জুতা মারার আগে বুঝতে হবে আমি অনেক কষ্ট করে শুধু অ্যাক্টিংটাই পুঁজি করে মোবাইল না টিপে কাজ করেই বাসায় যাই। আর তুমি এসে 2 দিনের মেয়ে তুমি টিকটক করতেছো, রিলস করতেছো। তুমি না, এখানে আসলে অনেক আর্টিস্টই টিকটক সিরিজ বা এই বিটিএস নিয়ে ব্যস্ত। এটা আমাদের কাজে সত্যিই ব্যাঘাত ঘটে, মানে এটা সত্যিই ব্যাঘাত ঘটে। আমি আসলে চাই সেটা যদি ডিরেক্টর আমাদের মোবাইল জমা নিয়ে নিত, আমরা কাজটা করতে পারতাম। তাহলে বলেন এই সব এই অ্যাক্টিং এর মনোযোগ নাই, তাহলে ওকে কেন 500 টাকা যদি কারো বেতন হয়, ওর বাধ্য ভালো করে অ্যাক্টিং করার জন্য, ওর মনটা রিলসে কেন পড়ে থাকবো, কেন এই 500 টাকাটার দাম দিবে না? তাহলে তো বড় হতে পারবে না, যে চাকরিতে থাকুক না কেন। এটাই আমার বলার আছে আসলে, এটা খুবই হতাশাজনক। ওর বোঝা উচিত ছোট মানুষ, আমি মাফ করে দিলাম আমার সাইড থেকে, আই এম সরি বললাম তো, কিন্তু তারও সরি বলা উচিত যে সে যে আজকে এই মিথ্যা এলিগেশন দিয়ে যে আমাকে আজকে রিপ্লাই দিতে বাধ্য করলো, বা আমার পরিবারের বাসায় গিয়ে আমাকে বাসায় এটা নিয়ে কথা বলতে হবে। শোবিজে কাজ করার সময় অনেক আর্টিস্টরা অনেক ব্যালেন্স করে কথাবার্তা বলে বা ব্যালেন্স করে চলে, হয়তো যেটা বলার দরকার সেটা বলে না। জি, স্বামী সরকার একটু স্ট্রেট ফরওয়ার্ড, এই জন্য আসলে একটু বেশি দেখেন এটাই মেইন কথা। আপনার চরিত্র খারাপ, আপনি ডিসঅনেস্ট, আপনি এখানে ফাইজলামি করতে আসছেন, আমি করতে আসি নাই, তাই আপনার কাছে আমি খারাপ। আমার ক্যারেক্টারিস্টিক্স দিতে ভালো। উনি যখন রাগে, ওনার ওই একটা বিষয় হচ্ছে ওনার রাগটাও একটুখানি বাজে রাগ, কিন্তু যখন রাগলে আসলে মানে থাকেন অনেক কিছুই বলি ফেলি আমরা, তখন হিট অফ দ্য মোমেন্টে আপনি যদি রাগেন, জিনিসটা বড় হয়, রাগারাগি হয়, জিনিসটা কেওয়াস হয়। তো আমার মনে হয় যে আসলে পুরোটাই মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? দুজনই আমার আর্টিস্ট, উনি একদম, কারণ আমি ওকেও বুঝেছি এটা, যখন তুমি ছাড়া কিন্তু আমার শুটিংটা হবে না ভাইয়া। তুমি যেমন আমার কাছে সমান ইম্পর্টেন্ট, একজন স্বামী হাসান সরকার থেকে শুরু করে ধরেন ঐশ্বরিয়া রায় আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এবং আমার সাথে মেকআপ রুমে সামান্তা বড় ছিল, ওই বলছে যে আমি আলাদা নিয়ে বুঝেছি, আমি সামান্তার সাথেই মেকআপ রুমেই বুঝেছি ওকে, ঠিক আছে ভাইয়া ওর মাথা একটু গরম, আমরা দেখতেছি, দেখে তোমাকে এটা সলভ করে দিব, সিনিয়র তোমাকে গালাগালি করছে, ও তোমাকে সরি বলবে, ঠিক আছে? শুটিংটা ওর আগে শেষ হয়ে গেছে, ও চলে গেছে, এই জন্য কথা বলতে পারে নাই। আমার দুটাই মিসআন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা ঘটছে। আমার যেটা সুন্দর সমাধান হলে বেটার, আসলে সুন্দর সমাধান হওয়া উচিত। এটা একটা খুবই নোংরা একটা ব্যাপার করতেছে আসলে, ক্যারিয়ার বলেন বা একটা ব্যক্তিগত জীবন বলেন, এটা ব্যক্তিগত মানহানির আর কি, কাজের জায়গা নষ্ট। যে আমরা শুটিং না করে শুটিংটা ব্যাঘাত ঘটলে এই যে রিপ্লাই দেওয়া লাগলো, বা আমি আজকে শুটিং না করে বাসায় চলে যাবো প্রেস কনফারেন্সে, আজকে আর শুটিং করবো না, এটা তো আসলে কাজের ব্যাঘাত ঘটাইলো। একটা ছোট ক্যারেক্টার আর্টিস্ট একটা বড় 41 জনের কাজের অলরেডি ব্যাঘাত ঘটাই দিল। কেন? কারণ সে একটা মেয়ে মানুষ, তার প্রতি সবাই সিম্প্যাথি কাজ করতেছে। আর আমি কি ফর্সা সুন্দর ছেলে হলে গাঁজাখোর থাকতাম না? কালো ঠোঁট কালো বলে আমাকে গাঁজাখোর বলতেছে, মানে কালার, এটা একটা রেসিজম, এটা রেসিজম। আপনার আমার গায়ের কালার একই, এটা একটা রেসিজম, এটা কষ্টের, এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এটা আর এখন শুনতে ভালো লাগতেছে না। তবে আমি একটা কথা, ও মেয়েটার মধ্যে কাউন্টার আমার একটাই বলার আছে, আমি কোনো ড্রাগস নেই না, আমি শুটিং সেটে সিগারেট খাই এখনো, ও খায়, এটাতে এমন কোনো অপরাধ নাই, খেতেই পারি সবাই সবার সাথে। এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে মিডিয়ায় ছেড়ে দিব, কাজই করবো না এখানে, অন্য কিছু করে খেয়ে বাঁচবো। যেটা ও প্রথম দিনই এসে আমাদের
মোমো আপুর কাছে সিগারেট চাইতেছে ওই মেয়েটা কি দিয়া- সেটা চাইতেই পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা চাইতেই পারে, সেটা আমাদের ইস্যুজ না আসলে, এটা যার যার ব্যাপার, তার তার ব্যাপার। আমার মনে হয় যে আমরা আমাদের অ্যান্সার দিয়ে ফেলেছি। আর যা আপনাদেরকে বলছি, আমি নিউলি ম্যারিড, আমার একটা পরিবার আছে। আপনারা আমার পরিবারের ছবি যেভাবে দেখেন, দর্শকদেরকে বলতেছে যে পরিবারকে দেখেন, আপনারা বোঝেন যে আমার কাছে আমার বোন আছে, আমার বউ আছে, আমার মা আছে। আমার আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা মারামারি করতে যাওয়ার কোনো অভ্যাস নেই। সো বাকিটা আপনারাই বুঝে নেন। আর বা আপনারা আমাকে খারাপ মনে করলে আমি তো আপনাদের ঘরে ঘরে গিয়ে নিজেকে ভালো দাবি করতে পারবো না। বিচার বিবেচনা করবেন যে এইটাই যুগ চলতেছে আমাদের, যে ওকে বাস দিয়ে যদি আমি একটু বড় হতে পারি, একটু যদি ভিউজ আসে, একটু যদি ডলার আসে, আল্লাহ সবাইকে ডলার দিক, আল্লাহ সবাইকে সচ্ছল রাখুক, আমাদেরও কাজ করে, আমাদের টাকাটাও নিয়ে আমরা বাসায় যাই, আমরা ভালো থাকি সবাই, সেটাই চাই আসলে। থ্যাংক ইউ। একটু থাকে পুরা টিম ছিল